নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। শুরু করছি আমাদের ফুচকাবাজ পডকাস্টের আজকে 6th এপিসোড। আমার সাথে রয়েছে আমার কাকা ওরফে বড়ি, এগুলো সব আমাদের ভালোবাসার ডাক। আমার বাল্য বন্ধু সূর্যদীপ ভট্টাচার্য। তো ভাই, আমি কাকা বলেই ডাকবো, যে বলে ডাকি, কারণ আমার একটু অস্বস্তি হবে না হলে। কারণ আর একটু ভাই বল, তোর ব্যাপারে বল। আমার ব্যাপারে নতুন করে তো কিছু সেরকম মানে আমার অ্যাকচুয়ালি বলার তো সেরকমভাবে কিছু নেই আমার ব্যাপারে। আমাকে যারা প্রিভিয়াস টাইমে চিনতো, জানে, দেখেছে, তারা সবাই আমার প্রিভিয়াস লাইফটা জানে। এবারে যদি আমার ব্যাপারে আলাদা করে কিছু বলি, বর্তমানে এখন একটা কর্পোরেট লেভেলে কাজ করছি, একটা বড় কোম্পানিতে অ্যাজ এ আইটি ডিপার্টমেন্টে রয়েছি, অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার। অফিস, বাড়ি, সংসার এখন বাউন্ড হয়ে গেছে, সব কিছু বাউন্ড হয়ে গেছে। আগে যে লাইফটা ছিল, একটা ফেরোসাজ মেন্টালিটি, যা পারবো তাই করব, যা ভাবছি তাই হচ্ছে, এইসব জিনিসগুলো থেকে নিজেকে অনেকটা গুটিয়ে নিয়েছি, সরিয়ে নিয়েছি। তা এখন একটা রেসপন্সিবিলিটি লাইফ লিড করি, সব কিছু মেনটেন করা, নিজেকে কন্ট্রোল করা, সব কিছু থেকে নিজেকে একটা সুন্দর একটা যে বলে না একটা লাইফ লিড করা, সেটা একটা সুন্দর করছি বা চেষ্টা করছি, যাতে ওয়াইফ, আমার ছেলে, সবাই যেন একটা সুন্দর একটা লাইফ গিফট পায় ইন ফিউচার, সেসব নিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি করছি বর্তমানে। আর আলাদা করে এমনি কি আর আলাদা করে বলবো, এবারে যখনই সময় পাই মনে পড়ে পুরনো বন্ধু বান্ধবের কথা, মনে পড়ে স্কুল লাইফের কথা, মনে পড়ে কলেজ লাইফের কথা, মনে পড়ে একটা সময় যে লাইফটা নিয়ে খুব মানে এক্সাইটেড ছিলাম, খেলাধুলা, সেটা নিয়েও আমার খুব মানে মনে পড়ে, আর দুঃখও হয়। কারণ দুঃখটা হওয়ার কারণটা অনেক কিছুই আছে, তার মধ্যে থেকে ছোট দুটো কথা বলি। যে খেলাধুলাটা একটা অন্যরকম একটা লাইফ প্রত্যেকটা মানুষের কাছে, আমি ছেলে মেয়ের কথা বলছি না, প্রত্যেকটা মানুষের কাছে। কারণ ওই সময় মানুষ কিন্তু যখন সে গ্রাউন্ডের মধ্যে থাকছে, যে কোনো ব্যাপারে যখন অ্যাক্টিভিটি করছে, তখন কিন্তু সে তার মানে বাকি জিনিসগুলোকে তো ভুলে যাচ্ছে। আজকের যখন ভাবি, তখন ওইটাকে ভাবি যে হারিয়ে গেছে। এসব কথার মধ্যে দিয়ে চলছে। মাঝে মাঝে আসি, তোদের কাছে আসি, আরও দু একটা বন্ধু বান্ধবের কাছে যাই। তোদের কাছে আসলে মনটা বেশ ফ্রেশ হয়ে যায়। তুই আমার ছোটোবেলাকার বন্ধু, পাড়ার ছেলে, সম্পর্কে ভাইপো, সব কিছু নিয়ে এখন একটা অন্যরকম লাইফ লিড করছি। আলাদা আলাদা করে কি বলবো আর। বোঝা যাচ্ছে ভালো আছিস, বেশ ভালোই আছিস। আর যদি বলি মানে এই, কারণ এখন বয়সের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমাদের পরিস্থিতি চেঞ্জ করাতে বাধ্য করিয়েছে, বা ইচ্ছে থাকলেও করে ওঠা হয় না অনেক কিছুর কথা ভেবে। তো স্টিল এই বয়সে যদি বলি যে তোর হবিজ কি কি ভালো লাগে, বেশ মানে তোর অফিস ছাড়া মানে ভালো টাইম পাস কিসের মধ্যে করিস, মানে মেনলি হবিজই বলতে পারিস, কি ভালো লাগে সেই হিসাবে? ভালো লাগা, ভালোবাসা, দুটো জিনিসই রয়েছে আমার কাছে আমার প্রফেশন ছাড়া। একটা হচ্ছে গান বাজনা, আর একটা হচ্ছে খেলাটা এখনো পর্যন্ত কিছুটা হলেও যুক্ত আছে, যেহেতু অফিসে আমাদের প্রতি বছর একটা ইন্ডিয়া টুর্নামেন্ট হয় পাহাড়পুরে, তার সাথে যুক্ত আছি অ্যাজ এ ক্রিকেট, অ্যাজ এ প্লেয়ার হিসেবে। আর গানটা তো প্রায়শই বাড়িতে থাকলে, বন্ধুদের সাথে থাকলে, গান বাজনা সেসব সাথে যুক্ত আছি। ওইটা খুব ভালো লাগে, কারণ যখনই অফ টাইমে যখন একটু গান করি, যে বিভিন্ন রকম গান, ফোকের ওপর বেশি আমার মানে এক্সাইটমেন্ট। ফোক সংটা আমার কাছে একটা অন্যরকম লোকসঙ্গীত। যখনই সেটা করি মনে হয় যেন মাইন্ডটা অনেকটা ফ্রেশ হয়ে গেল, রাগ, অভিমান, বিতৃষ্ণা এগুলোর থেকে অনেকটা দূরে চলে যায়। আর যখনই খেলাধুলা নিয়ে থাকি, যেটুকুন টাইমে হোক, কারণ প্রতিদিন তো আর হয় না, এভরিডে তো হয় না, বছরে হয়তো 2-3 মাস খেলার সাথে যুক্ত থাকি অফিস সূত্রেই। ওটা অন্যরকম একটা মানে ভালোবাসাটার কাছে পৌঁছেছি, তো একটা অন্যরকম একটা মানে চিন্তাভাবনা হয়ে যায় যে ভাই ওই যে 2 ঘন্টা 1.5 ঘন্টা যে প্র্যাকটিস করছি অফিসে, সব সেই সময় মাথা থেকে সব কিছু বেরিয়ে চলে যায়। ভালো লাগাটা ভালোবাসাটা ওই দুটো জিনিসই আছে, যেটা এখনো পর্যন্ত ভগবানের আশীর্বাদে
জড়িয়ে আছে আমার সাথে। আর যেই জিনিসটা নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম, তো একটা ব্যাপার আছে তোর, যে ব্যাপারটা 100 কোটিতে একজনের আছে কিনা আমার সন্দেহ। তো যে জিনিসটার জন্য মানে একদম ওই বলে না দাঁত দিয়ে নিপাটে কি, তো আমার কালো দাঁত দিতে পারবো না। তো হচ্ছে যে তুই বাংলাদেশ গেছিলিস ভালোবাসার জন্য, তো আমি জানি সবই, বাট স্টিল আমি চাই তুই একটু তোর মতো করে বল। দেখ বেসিক্যালি একদম তোর মতো করে একটু শুরু থেকে বল। বেসিক্যালি তোর হচ্ছে মানে বাংলাদেশ যাওয়াটা আমার কাছে একটা মানে, যে কখনো বাংলাদেশ যাব, সেখানকার মেয়েকে ভালো লাগবে, ভালোবাসবো, আমি কখনো এটা ভাবিনি, কারণ আমি একটা সময় যেভাবে চলাচলি করতাম, সবাই জানে, আমার এরিয়ার লোকেরা সবাই জানে, সেখানে একটা আউট কান্ট্রির মেয়ে আমাকে ভালোবাসবে এবং তার সাথে আমি সারা জীবন হোল লাইফ কাটাবো, সব কিছু নিয়ে রাগ অভিমান ঝগড়াঝাটি, ওটা তো পার্ট অফ লাইফ, ভাবিনি কখনো। কিন্তু একটা কথা আছে যে উপরওয়ালা যখন কারোর সাথে কারোর বন্ডিং করে তখন কিন্তু সেটা হবেই, আমি খুব বিশ্বাস করি সেটা। এবার বাংলাদেশে যাওয়াটা ওটা একটা মানে কি বলবো, হঠাৎ আমার ওয়াইফের সাথে, মানে এখন বর্তমানে আমার ওয়াইফের সাথে। তুই মানে তোদের মানে যতদূর আমার মনে আছে তোদের প্রেম শুরু ফেসবুক থেকে, আলাপ শুরু ফেসবুক থেকে। তারপর আমি তখন বুকুনে এখানে পড়াতাম, তখন ওরই এক দুঃসম্পর্কের বোন এখানে পড়তো, সেই সূত্রে ফেসবুকে আমার ওয়াইফকে আমি প্রথম দেখি। দেখার পরে তোর হচ্ছে ভালো লাগে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে টাইম লেগেছিল, মাস 2-3 টাইম লেগেছিল, কথা বলতে মাস 2 টাইম, তখন ওইটা একটা অন্যরকম একটা লাইফ, মাস 2-3 টাইম লেগেছিল। তারপরে অ্যাকসেপ্ট হয়, কথাবার্তা আস্তে আস্তে বাড়ে, কথাবার্তা হয়, কিন্তু কখন ভালোবেসে ফেলেছি সেই কথাবার্তাতে, ইভেন তার জন্য সব কিছু করতে পারি, এইটা পরে বুঝলাম। যখন বুঝলাম তখন দুটো পার ইন্ডিয়াতে রাখতে পারলাম না। কি হলো, তা একটা সময় মানে যখন অনেকটা দূর সম্পর্ক হয়ে গেছে, আমাদের ভালোবাসাটা আমাদের দুজনের মধ্যে যখন ক্রিয়েট হয়ে গেছে, আমি পাসপোর্টটা আমার 2016 সালে পাসপোর্টটা আমি কিন্তু আমার বইয়ের জন্য করিয়েছিলাম, আদার্স কারোর জন্য নয়। তা পাসপোর্ট ভিসা সব কিছু করানোর পরে তোর হচ্ছে যাবো যখন ঠিক করেছি, ইন দ্য মুভমেন্ট কিছু একটা ঘটনা ঘটে, তার জন্য যেতে পারিনি। তখন ওই না যাওয়াটাতে আমার বউ খুব ক্ষুণ্ণ হয়, কান্নাকাটি, রাগ অভিমান এসব নিয়ে সারা রাত ঘুমোতে পারিনি। তা পরের দিন সকালবেলা আর্লি মর্নিংয়ে উঠে ডিসাইড করেছি যাই হোক কিছু হোক, আজকের আমি এখান থেকে বাংলাদেশ রওনা দেবই। সে কিন্তু ফোন অফ, আমি কিন্তু জানিও না যে আমি ওখানে আদৌ পৌঁছতে পারবো কি না, তার সাথে আদৌ আমার দেখা হবে কি না, এসব কিচ্ছু আমি ভাবিনি মাথার মধ্যে। শুধু ডিসাইড করেছি যে আজকের আমি এখান থেকে বাংলাদেশ রওনা দেবো, যাই হোক। তা সেই মতো যা চিন্তা তাই কাজ, বাবার পারমিশন নিলাম, মার কাছ থেকেও পারমিশন নিলাম, নিয়ে বাংলাদেশ রওনা দিলাম। তো ওই অভিজ্ঞতাটা সারা জীবনের জন্য আমার অভিজ্ঞতা, সারা জীবন হোল লাইফ মনে থাকবে। তা আমি তখনও জানতাম না কোন সময় বর্ডার খোলে, বর্ডার কখন ওপেন হচ্ছে, কখন বন্ধ হচ্ছে, বা ওই সারাউন্ড কী কী মানে অ্যাক্টিভিটি, কিছুই আমার আইডিয়া ছিল না। দিস ইজ ফার্স্ট টাইম। আমার চেনা পরিচিত কেউ নেই ওখানে, বনগাঁতে চেনা পরিচিত কেউ নেই। তা আমি শুধু ওইটুকুনি জানতাম যে এখান থেকে বনগাঁ যেতে হয়, বনগাঁ থেকে বাংলাদেশ যেতে হয় বর্ডার ক্রস করে। তা আমি এখান থেকে রওনা দিয়েছি। ইভেন বনগাঁয় যখন আমি ট্রেন থেকে নেমেছি তখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা। সারা স্টেশনে দেখি যে তোর হচ্ছে মানে পুলিশরা এদিক ওদিক ঘোরাঘুরি করছে, কিছু লোক বসে আছে, কে করছে। একটা জায়গায় চার্জ দিচ্ছি, ফোনে চার্জও অফ হয়ে গেছে, ফোন অফ হয়ে গেছে। তা একটা পুলিশ জিজ্ঞেস করছে যে কোথায় যাবে, তাহলে বাংলাদেশ যাব। কে আছে, বললাম যে বন্ধুর সাথে দেখা করতে যাব। এই নিয়ে কথাবার্তা হতে একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করলাম, রেলের একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করলাম। তা পরের দিন ভোরবেলায় যখন বাংলাদেশ যখন আমি যাচ্ছি, তখনও কিন্তু বিশ্বাস হচ্ছে না যে আমি বাংলাদেশ যাচ্ছি। গিয়ে ওই 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 জায়গায় গিয়ে দেখলাম যে লোকেরা কীভাবে পাসপোর্টকে মানে, এবার বুঝতে পারিনি। এবার আমি একটা দোকানে গিয়ে জিজ্ঞেস করি
চা সিগারেট খাতে দোকানে জিজ্ঞেস করি যে দাদা এখানে অ্যাকচুয়ালি মানে কীভাবে কী করবো। হ্যাঁ পেটটা বলে তখন আমাদের পেটটা বল ওদের বেনাপোল। তা জিজ্ঞেস করি, সে আমাকে বলে যে দাদা আপনি এখানে লাইনে দাঁড়ান, পাসপোর্টটাকে আপনি ওদের দেখাবেন, ওরা একটা ভেতরে ইমিগ্রেশন আছে, ওখানে ওরা ইমিগ্রেশন করলে আপনি বেনাপোলে ঢুকে যাবেন। সেম প্রসিডিওর ওখানেও করার পরে আপনি বাংলাদেশ ঢুকে গেলেন। এবারে আপনি যে প্রান্তে যাবেন না কেন সেখান থেকে বাস ধরে চলে যাবেন। তো সেই মতো কাজ করেছি। বাংলাদেশে ঢুকে যাওয়ার পরে আইডিয়া পাচ্ছি না যে করবোটা কি, কারণ আমার কাছে ফোন থাকতে ফোন করতে পারবো না, কারণ ইন্ডিয়ান সিম নয় আমার। হ্যাঁ বাংলাদেশ তো লাগবে। তা বুদ্ধিমানের কাজ করেছিলাম কি, আমি আমার বইয়ের বাড়ির নাম্বার আর তার নাম্বার আমি লিখে নিয়ে গেছিলাম, কারণ ওদের নাম্বারটা 01 এসব দিয়ে স্টার্ট হয়। আমাদের মতো তুই কমনভাবে তুই অতটা ভালোভাবে মনে রাখতে পারবি, রেগুলার করলে মনে রাখতে, আমার অতটা মনে ছিল না। তা সেখান থেকে আমি বাংলাদেশে বেনাপোল থেকে আমি আমার ওয়াইফাই নাম্বারে ফোন করি, ফোনটা সুইচ অফ পাই। তা আমি আমার শ্বশুরমশার নাম্বারে ফোন করি। তো ওইটাই হচ্ছে ব্যাপার, শ্বশুরমশাই আমার ফোনটা ধরে বলছে যে কে, আমি বলছি আমি সূর্য বলছি। না কে সূর্য? আমি ইন্ডিয়া থেকে। ও তো অবাক হয়ে গেছে। আমি যে আপনার মেয়েকে ফোনটা দিন, আমি বাংলাদেশ আসছি, অলরেডি আমি বাংলাদেশটাকে আমি ইন করে গেছি। তা কোথায় আসবো, কীভাবে যাব, সেটা তো আমাকে গাইড করতে হবে, নাহলে যেতে পারবো না। বিশ্বাস করতে পারি না, মেয়েকে ফোনটা দিয়েছে। দেওয়ার পর আমি যখন মুনকে বলছি যে বাংলাদেশ এসে গেছি, কোথায় যাব, কীভাবে যাব সেটা বলে দাও। প্রথম ও বিশ্বাস, আমি যে বিশ্বাস না হওয়ার কী আছে, তুমি ফোনটা দেখো বাংলাদেশ সিম কিনা, নাম্বার কিনা। দেখার পর তখন অবাক হয়ে গেছে যে সূর্য চলে আসবে এইভাবে ভাবতে পারিনি। তাই এইটা আমি কথাটা কেন বললাম, কথাটা এর মধ্যে ছোট একটা কথা বলি, এই যে ফিরোজ লাইফে যে লিড করতাম সেটা আমাকে এখানে কাজে দিয়েছে। অতটা যদি রিজার্ভ থাকতাম, সবসময় রিজার্ভ থাকা তাহলে হতো না। তা ইন দ্য মিন ও আমাকে বলে যে ঠিক আছে তুমি চট্টগ্রামে বাসে ওঠো, চট্টগ্রামে এই অমুক জায়গায় নামো, শ্যামলী কাউন্টার বলে অমুক জায়গায় নামো, সেখানে আমার বাবা আমার এরা থাকবে, তোমাকে রিসিভ করবে। তো সেইভাবে আমি খোঁজখবর নিয়ে আমি যাচ্ছি। তা দেখলাম যে চট্টগ্রামে বাস নেই, ঢাকার বাস আছে। তা প্রথম ঢাকায় যাব, ঢাকার বাসে উঠলাম। উঠে ঢাকাতে নামালো আমাকে সন্ধেবেলা, ওই 6টা-7টা এরকম নামালো। নামিয়ে এবারে ওখানে বিভিন্ন রকম কাউন্টারে ঘুরছি, খাওয়া দাওয়া করলাম একটুখানি করে। ওখানে কাউন্টারে যেখান থেকে চট্টগ্রামের বাসে উঠবো, সেই ছেলেটির সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেল। সে আমাদের ইন্ডিয়াতে এসে নাচ গান করবে, এই নিয়ে একটা ডান্স করবে। আমি আগে ওই কথাটা বলেছিলাম, ডান্স করবে। তা এইসব নিয়ে ওর সাথে কথাবার্তা হতে তো ও আমাকে বললো যে ওই 10 টাইমিংটা হয়তো 9টা-10টা এরকম হবে, বাসটা ছাড়বে চট্টগ্রামের দিকে, তুমি দাদা বাসে তোমাকে আমি তুলে দেবো। টিকিট ফিকিট সব কেটে নিয়েছি। এবারে এই সুপারভাইজার, যে ওদের সুপারভাইজার বলে কাউন্টার, ওই টিকিট কাউন্টার সুপারভাইজার বলে, সুপারভাইজার নাম্বারটা আমি ফোন করেছি ওদের বাড়িতে, ফোন করে নাম্বারটা দিয়েছি। এবার অন দ্য মোমেন্ট ও ফোন করছে, বাসে উঠে গেছি, বাসে যাচ্ছি, ফোন করছে। এবার প্রবলেমটা হয়েছে যে বাসে আমি উঠেছিলাম সেই বাসের সুপারভাইজার আমাকে ভুল জায়গায় ড্রপ করেছে। মানে কেন ভুল জায়গা বলতে, আমার ডেস্টিনেশন হয়তো মনে করো রাজপুর, আমাকে নামালো হচ্ছে সেই সোনাপুর চৌমাথা, অনেকটাই দূর। আমি জানি না, তখন রাত্রি আমার এটা মনে আছে কারণ ওই এক্সপিরিয়েন্স আমার বললেই ভুলবো না আমি। রাত 3টে নামিয়েছে আমার, রাতে 3টে। আমি রাতে 3টের সময় এসে দেখছি কি কেউ নেই। তো বলছে দাদা আপনি নেমে একটু এগিয়ে চলে যান, আপনার বাড়ির লোকরা দেখতে পাবেন। আরে ঠিক আছে। গিয়ে দেখি যে পুরো রাস্তা ফাঁকা, কেউ নেই। আরে ফ্লাইওভার ছিল, ওর নিচে দাঁড়িয়ে চুপচাপ ভাবছি যে কি করব, না কাউকে ফোন করতে পারছি না, কিছু করতে পারছি। এবার উপরওয়ালা আছে, মা কালীর আশীর্বাদ সারা জীবন সূর্যের মাথার উপর আছে। তো ঠিক 4:45 নাগাদ দেখি একটা চায়ের দোকানের লোক এসে চায়ের দোকানটা খুলছে। খুললো, চা তৈরি করলো, দেখলাম। আমি গিয়ে এখন চা নিলাম, একটা সিগারেট নিলাম, খাচ্ছি। অন দ্য মোমেন্ট দেখি একটা অটোওয়ালা, ওদের ওটা সিএনজি বলে, ওরা আসলো সিএনজি, সেও চা সিগারেট খেলো নিয়ে। এবারে আমি ডিটারমেন্ট হয়ে গেলাম যে আমি যদি না বলি এদের, তাহলে আমি এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে।
আমি সিএনজি লোকটাকে বললাম, দাদা একটা কথা বলি। বলি হ্যাঁ বলেন। আমি ইন্ডিয়া থেকে আসছি, আমি অমুক জায়গায় যাওয়ার কথা আমার, আমাকে বাস এখানে নামিয়ে দিয়েছে, যদি আপনি আমার ফোনটা দেন আমি তাহলে একটা ফোন করবো, করে আমি জাস্ট আপনাকে দেবো, আপনি আমাকে যদি নামিয়ে দেন, কারণ আমি দেখছি আপনার সাথে গাড়ি আছে। বা ঠিক আছে ফোনটা নেন। ফোনটা নিয়ে কথাবার্তা বলেছি, বলার পরে ও আমাকে অতটা ডিস্টেন্স, মানে সোনাপুর টু চৌমাথা যে ডিস্টেন্স, অতটা ডিস্টেন্সও আমাকে নিয়ে যায়। নিয়ে গিয়ে দেখি রুটও নয়, টাকা নিয়েছিলাম, আমি টাকা দিয়েছিলাম, টাকা নিয়ে গিয়েছিলাম। গিয়ে শ্বশুরমশাই, আমার শালাবু, মানে আমার ওয়াইফের মাসির ছেলে, তাদের গাড়িতে তুলে যাই। দিস ইজ ফার্স্ট টাইম আমি তখন মুনকে দেখি, সামনাসামনি। সে দেখি উপর দাঁড়িয়ে আছে, মুখটা তার মানে কেঁদে সে মানে যেরকম মানুষের একটা কাঁদা পর মুখটা ফুলে যায় এরকম দাঁড়িয়ে আছে উপরে। আমি এরকম করে দেখলাম যে আবার আমাকে দেখে রাগে করে ভেতর ঢুকে গেল। রিয়েল লাভ বলে জিনিস আমার মনে আছে এখনো পর্যন্ত, টিললাম, ইন ফিউচারে থাকবে। ঢুকে গেল, দিয়ে এবার আমার শাশুড়িমা আমাকে দেখে অবাক, ওই যে হারে কি ছেলে রে, ওই যে পাগল। হ্যাঁ পাগল নয়, এটা হচ্ছে ডিটারমাইন্ড। আমি বলেছিলাম আসবো, আজকে না 2 দিন বাদে এসে গেছি। তা আমি তো কথাটা কেন বললাম আশিস, মানে এটা আমার লাইফে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আমি একা, মানে একটা ছেলে একা স্টেটের বাইরে যাওয়ার, আমি বলছি অন্য ছেলেরা স্টেটের বাইরে যেতে গেলে 14 হবে, আমি একা, নোবডি, আর কাউকে চিনি না, জানি না তাদের কি রুলস, তাদের কি রেগুলেশন, তাদের কি অ্যাটমসফিয়ার, কিচ্ছু জানি না, নাথিং। আমি কিন্তু চলে গেছি। এবং শুধু এটা নয় যে মানে মুনও কিন্তু ওখানে খুব সাধারণ ঘরেরই মেয়ে, সাধারণ ঘরের মেয়ে, না, সাধারণ ঘরের মেয়ে। তোর ওখানে গিয়ে যদি কিছু হতো, কেউ এখানেও খবর পেতো না, ওখানেও হয়তো বার করতে পারতো না, ওইসব কিছু হতো না, কেউ কোনো ট্রেসও করতে পারতো না। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে কি, যতক্ষণ আমি বাসে ছিলাম, আমার বাবা আর আমার বই যখন আমি বাংলাদেশে ঢুকে গেছি, যখন ওখান থেকে বাবাকেও ফোন করি, তখন বাবা আমার ওয়াইফ সাথে, আমার বাড়ির লোকের সাথে আমার ওয়াইফের কমিউনিকেশন কন্টিনিউয়াস ছিল। আমার বাবা প্রোমো ভরে, তখন বাংলাদেশে ফোন করতে গেলে মনে হয় 50 টাকা না 100 টাকা প্রোমো হতো, তারপর রিচার্জ করতে হতো। কন্টিনিউয়াস কমিউনিকেশন করে, কিন্তু কমিউনিকেশন একসময় গ্যাপ হয়ে যায়। কতক্ষণ ফোন করে, আমাদের এখান থেকে টাকা কাটছে, মানে তোর তখন পার কল ছিল মিনিমাম 25 থেকে 30 টাকা করে পার কল ছিল, পার মিনিটে। তো ওই গ্যাপটা হয়ে যায়, আমাকে নামিয়ে দেয় বাস থেকে। তারপরে তো আর ফোন করতে পারছে না আমার সাথে। ওই মুনকে ফোন করতো, মুন ওই লোকটাকে ফোন করতো, কনফারেন্স কল নিয়ে আমার সাথে কথা বলাতে, কিন্তু সেটা একটা সেটেল, মানে একটা টাইম অনুযায়ী। তারপরে যখন বাস থেকে নেমে গেছি, তখন আর কারোর সাথে আমার যোগাযোগ নেই, কথা বলতে পারছি না। তা আমি প্রথমে খুব ঘাবড়ে যাইনি, প্রথমে আমি চিন্তা করছি যে আমি এখানে একা, আমি রাত্রিবেলা কি করব। একটা চিন্তা করলে যে আমি থানায় যাই, ওদের থানায় গিয়ে পাসপোর্টটা দেখাই, আমি আমার এটাকে বলি, সারেন্ডার করি যে আমি এসেছি, আমি যেতে পারিনি, আমাকে লোকেরা এরকমভাবে হ্যারাস্ট করছে। তারপরে মানে দেখা হবেই, যাওয়া হবেই। আজকে ইতিহাস, সেই মেয়েকে ইন্ডিয়াতে নিয়ে আসি, বিয়ে করি, আমার একটা 2 বছর 8 মাসের বাচ্চা আছে। ঝগড়াঝাটি, রাগ অভিমান দিয়ে 7 বছর কাটিয়ে দিলাম। ভগবান করুক 70 বছর 80 বছর আরও কাটাই। সেন্টিমেন্টাল, আমি আমার ওয়াইফকে নিয়ে, আমার ছেলেগুলো প্রচণ্ড সেন্টিমেন্টাল। ইভেন আমার ওয়াইফকে নিয়ে আমি খুব পজিটিভ এখনো পর্যন্ত। আমার বলে মাঝে মাঝে, এখন যেহেতু মা হয়ে গেছে, বউ হয়ে গেছে, গার্লফ্রেন্ড আর ওয়াইফ দুটোর মধ্যে আমি চেঞ্জেস দেখলাম, যে ওয়াইফের দিকে বেশি পজিটিভ হলে তখন কিন্তু একটা বাউন্ড চলে আসে, আমি এখন মা হয়ে গেছি, আমার এখন রেসপন্সিবিলিটি আছে। কিন্তু কোথাও যেন গিয়ে আমার মনে হয় আমি কিন্তু সেম রয়েছি, কোথাও একটা গিয়ে মনে হয় যেন আমি সেম রয়েছি। আমি যেমন আগেই ছিলাম, আমার বইয়ের সূর্য যেমন আগে ছিলাম, এখনও রয়েছি। বকাবকি না করতে হবে না, বকে যেই গার্লফ্রেন্ড না বকতে হবে, কিন্তু সেটা যেন একটা জায়গায় গিয়ে মনে হয় যে আমি একই সেম রয়েছি। ভালো লাগে, যাকে চেয়েছি, যাকে ভালোবেসেছি, যার জন্য এত কিছু করেছি, গেছি, নিয়ে এসেছি। আর এটাও বলি, আমি অ্যাপ্রিসিয়েট করি আমার ওয়াইফকে, এটা যে যখন আমি 0 ছিলাম, তখনও সে আমার সাথে হাতে হাত ধরে, দাঁতে দাঁত দিয়ে এগিয়ে গেছে। হবে, আস্তে আস্তে আপগ্রেড হবে। আর যখন আমি এখন কিছুটা হলো, তার জন্য দেখ, প্রত্যেকটা মানুষের, আমি একটার সাথে একটা কথা লিঙ্ক আছে, আমার লাইফ একটা লিঙ্ক আছে।
আমার লাইফে যেরকম কন্ট্রিবিউশন আমার বাবা মার আছে, ছোটোবেলা থেকে মানুষ করা, বড় করা, পড়াশোনা করানো সব কিছু, তেমনি ওই লাইফটা থেকে যখন বেরিয়ে আসি, বর্তমানে আজকে যেখানে যে জায়গায় দাঁড়িয়ে আছি, আমি পাহাড়পুর কুলিং টাওয়ার্সের দুটো ফ্যাক্টরিতে আমি দেখাশোনা করি, অ্যাডমিনিস্ট্রেটরে আছি অ্যাজ এ এক্সিকিউটিভ। এই জায়গাটা কিন্তু আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি আমার দুই স্যারকে, মিস্টার হিমাদ্রি ধর অ্যান্ড অভিষেক দত্ত। কেন বলতো? কারণ ওই সময় 2019-20 সুযোগ, দেখ সুযোগ কিন্তু অনেকে করে দিতে পারে না, এটা আমি রিয়েলাইজ করি। আবার অনেকে করে দিলেও সেই জায়গাটা অনেকে ধরে রাখতে পারে না। তো লকডাউনের সময় যখন মানুষের যখন, দেখ এটা হচ্ছে আমাকে বলেছিল আমার রাধা মানে শ্রীরামপুরে একটা ওই মন্দির আছে, খুব জাগ্রত মন্দির, ওখানে যখন আমি আর মন গেছিলাম শাশ্বত ভট্টাচার্য, আমি তার কথা একটু একটু বলবো, কারণ তার কথা না বললে আমার কাছে মানে আমি মনে করি আমার লাইফে মানে তার কন্ট্রিবিউশন মানে আমি বাবার পরে আমার স্যারদের আমি রাখি বলছি। তো ওইখানে গেছিলাম মন্দিরে, তা সেইখানে বলেছিল যে মুনকে দেখে বলেছিল যে এই ছেলের লাইফ কিন্তু চেঞ্জ হবে এই বইয়ের জন্য। হয়েছে। আজকে আমি যেটুকুনি করেছি, যেটুকুনি স্ট্যান্ড আছি, যেটুকুনি করছি, ওই সাপোর্টটা না পেলে হতো না রে আশিস। সবসময় যে একটা ফিজিক্যাল বা ফিনান্সিয়াল সাপোর্ট, আমি মনে করি না, ফিজিক্যালি মেন্টালিটি একটা সাপোর্টটা খুব দরকার আছে ছেলের জন্য, যেটা আমার ওয়াইফ করেছে, অলওয়েজ করে গেছে, এখনও করছে টিল নাও। তা ওই সময় লকডাউনের সময় যখন ছেলেদের চাকরি চলে যাচ্ছে, সেই সময় কিন্তু আমার এই স্যারেরা, হিমাদ্রি স্যার, অভিষেক স্যার, এরা কিন্তু আমাকে কাছে টেনে নিয়ে, হয়তো কিছুটা হলেও ভালো গুণ আমার মধ্যে রয়েছে, আমি বলবো না আমি একদম আহামরি কিছুটা হলেও ভালো গুণ রয়েছে, সেটা দেখেছে বলে আমাকে কিন্তু সেই জায়গাটা তারা দিয়েছে। আজকে নিজেকে খুব গর্ববোধ করি যে তারা যে জায়গাটা দেওয়ার পরে সেটাকে আমি ঠিকঠাকভাবে রাখতে পেরেছি। ভুলভ্রান্তি তো মানুষ মাত্রই হয়, রাখতে পেরেছি। আমার লাইফে আর একটা মানুষের বড় অবদান মিস্টার শাশ্বত ভট্টাচার্য, মানে ইভেন কাকিমা, মানে ওনার ওয়াইফ। যখন দেখ যেটা বলবো আজকে লাইভ বলছি, এটা হয়তো সবাই জানে, বলতে আপত্তি নেই। যখন বাড়ি থেকে বেরিয়ে চলে যাই, সবাইকে ছেড়ে ছুড়ে দিয়ে, আমারই দোষ দিয়ে চলে যাই, কারণ তখন অন্যরকম মেন্টালিটি কাজ করছে, বেরিয়ে চলে যায় যখন, তখন ওই একটা মানুষ সেই সময় 2017-18 সময় বলছি, ওই একটা মানুষ যার সাথে আমার ব্লাডের রিলেশন নেই, যার সাথে আমার অফিসিয়ালি সূত্রে আলাপ হয়েছিল 2012-তে, সেই মানুষটা নিজের ছেলের মতো করে তার ঘর, তার আস্তানা, তার সমস্ত সব কিছু আমাকে দিয়েছিল, থাকা খাওয়া। আমি এখন ভাবি, আমি শাশ্বত স্যারের কথা এখন ভাবি, আমি স্যারকে আমি প্রচণ্ড ভালোবাসি। কাকিমা তো আছেই নিজের ছেলের মতো। তো এই যে ব্যাপারগুলো না আছে আমার লাইফের সাথে জড়িয়ে আছে, আমার খুব সেন্টিমেন্টাল। আমি ইভেন যখন ছেলে যখন অন্নপ্রাশন হয়, তখন যখন শাশ্বত স্যার যখন আসে, দিস ইজ ফার্স্ট টাইম 2013-র পরে 2022-এ যখন আসে, 2013 থেকে 2022, আজ 2024, এত বছর রিলেশন স্যারের সাথে আমার, শাশ্বত স্যারের সাথে আমার। তা দিস ইজ প্রথমবার সে আমার বাড়িতে আসে, আমি কেঁদে ফেলেছি, স্যারকে জড়িয়ে ধরে আমি কেঁদে ফেলেছি। মানে আমার কাছে খুব কাছের মানুষ, আমার কাছে কিছু বর্তমানে আমার কাছে কোনো মানুষগুলো খুব কাছের। আমার স্যারেরা, এই হিমাদ্রি স্যার, অভিষেক স্যার, শাশ্বত স্যার, অফিসের দিক থেকে না এরা আমার কাছে খুব কাছের, আমি এদের জন্য সব কিছু করতে পারি। শুধু অফিসিয়ালিটা ভাবি না আমি, ওইটা আমার পার্সোনাল সাথে যুক্ত হয়ে গেছে, কারণ এরা আমাকে, দেখ মানুষকে তুই তখনই চিনবি যখন সে তোর দুঃখের সাথে থাকবে। এরা আমার দুঃখের সাথে ছিল, সুখের সাথে আছে। দুঃখের সময় আমার সাথে যখন আমি কিছু ছিলাম না, তখন কিন্তু এরা আমাকে সাথে ছিল। আর এখন তো আমি আছি, গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি, বউ বাচ্চাকে নিয়ে ভালো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি, বাচ্চাকে ব্র্যান্ডেড জামা কাপড় পরাচ্ছি, বলতে আপত্তি নেই, দুঃখ নেই, ব্র্যান্ডেড জামা কাপড় পরাচ্ছি। এরা সেই জায়গাটা আমার করে দিয়েছে, সেই সাপোর্টটা আমাকে দিয়েছে, সেই মেন্টাল মাথা হাতটা দিয়েছে বাবার মতো। বাবা চলে যাওয়ার পরে বাবার অবদান তো মানে অন্যরকম অবদান, সেটা তো আলাদা কথা, তার তো আর এক্সপ্লেন করা যায় না যতদিন বাবা বেঁচে ছিল। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো, তো সবই তো তোরা জানিস।
বাট আমার যে জায়গাটা ভাল লাগলো তোর, মানে লোকজন ভীষণ অকৃতজ্ঞ হয়, কারণ কেউ কারোর জন্য কিছু করলে টললে মানে ইভেন কাছের মানুষরাও কখনো বলে না। তো স্টিল তুই আজকের এই জায়গায় এসেও হয়তো আমাদের আলোচনাটা অনেকটা হয়েছে, বাট স্টিল মানে যে এই মেনশনগুলো করেছিস, তো এখানেই তোর বড় মানসিকতার পরিচয়টা দিয়েছিস। না করলে আমি খুব ভগবানকে বিশ্বাস করি। আমি বলতে আপনাদের আমি কমিউনিস্ট হলেও আমি ভগবানকে খুব বিশ্বাস করি এই কারণে, কারণ যা ফিল করব তাই মানব। আমি ফিল করি, আমি অলওয়েজ ফিল করি যে আমার সাথে আমার মা কালী অলওয়েজ আমার সাথে আছে, আমার দুঃখে আমার সুখে অলওয়েজ। তাই আমি না বললে না খুব খুব গিল্টি, আর কোথাও যেন অপরাধ করলাম। যে যখন এই মানুষগুলো ছিল, যখন আমি করে নিয়েছি, তখন এই মানুষগুলোকে আমি ভুলবো না, সারা জীবন মরার আগের দিন অবধি আমি এই মানুষগুলোকে কোনোদিন ভুলবো না, কোনো দিনও না। আমি আজকে লাইভ হোক আর তোর হচ্ছে ডোমেস্টিক হোক, যেখানেই হোক, যখনই জিজ্ঞেস করবি তখনই আমার কাছে একই অ্যান্সার পাবি। এটা হচ্ছে ব্যাপারটা। ভগবানের যখন ঢুকলো, তাহলে ভগবান দিয়েই শুরুটা করি। ভগবান নিয়ে তোর কী মতামত? তুই বললি কমিউনিস্ট, বাট আমরা মানে একদমই, আমি পার্সোনালি চাই না যে আমাদের কোনো দিক দিয়ে আলোচনা পলিটিক্যাল হোক, বাট স্টিল মানে হচ্ছে যে তুই ভগবান নিয়ে তোর কী মতামত? তুই মানিস ভগবান? একদম ভগবান। দেখ একটা কথা বলি, আমি একজন একটা কোশ্চেন করেছিলাম। আজকের মনে কর আমি লজিক্যাল, আজকের মনে কর তুই বাড়িতে, আমি 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 আমার তোর কাছে ছেড়ে দিলাম, কোনো ব্যক্তিকে মনে কর তার বাবা মার ছবিটা মেঝেতে রেখে যদি বলি মারি দিয়ে চলে যায়, সে পারবে? পারবে না। ভগবান হচ্ছে সেই স্থানে মা হওয়ার পরে। আজকে উপরওয়ালাকে যদি আমরা না মানি, না বিশ্বাস করি, কারণ তাদের কোথাও না কোথাও আমি ফিল করি, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোথাও আমি ফিল করি তাদের একটা সাপোর্ট আমাদের লাইফে অলওয়েজ আছে, অলওয়েজ আছে। পুজো আচ্ছা কথা আমি বলছি না, কিন্তু আমি আমি তাদের অস্তিত্ব কথা বলছি, স্পিরিট বাস্তব। আর সেটার সাথে ভগবান, আমরা যেটা মনে করি ভগবান, তার বিভিন্ন রূপ আছে। কেউ মা কালী, কেউ শিব, কেউ বিষ্ণু, কেউ বিভিন্ন রকম রূপ আছে, কিন্তু তাদের অস্তিত্বটা আমাদের লাইফের সাথে যুক্ত আছে প্রতিটা মুহূর্ত। আমি ফিল করি, কেন তোকে আমি বলছি, তো আমি তোকে ছোট্ট একটা কথা বলছি। আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল, হাই রিস্ক প্রেগনেন্সি, প্রত্যেকটা ডাক্তার মানে করে দিচ্ছে, মানে ক্যান্সেল করে দিচ্ছে, না এই বাচ্চা, আমি তোকে আগে কথাটা বলেছিলাম না, এই বাচ্চা খুব ক্রিটিক্যাল, এই বাচ্চা হয়তো থাকবে না, করবে না করবে না। কিন্তু কোথাও যেন একটা আমার মনের মধ্যে সাহস জুগিয়ে গেছে, আমার মা কালী গায়ে কাটা দিয়ে উঠছে, জুগিয়ে গেছে আজকের। কিন্তু সে সাহসটা জুগিয়েছে বলে আমি আমার বাচ্চাকে, আমার বউকে সুস্থ হবে। আর ওই ডাক্তারের কথা আমি স্কিপ করে, ডাক্তার মিস্টার সীমা সুরেনা সারাওগি, যেন মা কালীরা তাকে পাঠিয়েছিলেন। ওই অন দ্য মোমেন্ট যখন সব ডাক্তার বলে যাবেন, বলে দিচ্ছে বাচ্চাটাকে, আমার ছেলেকে, বাচ্চাকে অ্যাবর্শন করে দিন। কিন্তু ওই কোথা থেকে ওই ডাক্তারকে আমি পেয়ে গেছিলাম ওয়েল কিনে গিয়ে, অন দ্য মোমেন্ট 11th আওয়ারে। সেই ডাক্তারকে আমি 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 তো হসপিটালে, আমার ছেলে বিশ্ব বাবাই খুব কাছের বন্ধু আমার, অলওয়েজ আমার সাথে ছিল, এখনও আছে, পরবর্তী আগেও ছিল, এখনও আছে। দুটো বন্ধুর কথা তো না বললেও খুব খারাপ লাগে আমার। অলওয়েজ ছিল, রাত্রি 4টে 3টে 2টো 1টা যখনই তাদের ডেকেছি অলওয়েজ তারা আমার কাছে পেয়েছি। আমি হয়তো তাদের জন্য অত কিছু করতে পারিনি, কিন্তু তারা আমার জন্য এতটাই করেছে অলওয়েজ। তা রাত্রি 4টে অবধি বউকে নিয়ে ঘুরছি, তারা সঙ্গে, তাদের ঘর বাড়ি তাদের ঘুম সব ছেড়ে দিয়েছে, দিয়ে আমার সাথে ঘুরে যাচ্ছে। সেখানে কোথাও গিয়ে যেন মনে হয়েছে যে তার অস্তিত্ব, ভগবান অস্তিত্ব আছে। নাহলে আমি জোরটা আরে ভাই, আমরা তো রক্ত মাংসে গড়া মানুষ, আমাদের জোরটা লাগবে, ভগবান আছে, আমি ফিল করি ভগবান আছে। আর ভূত নিয়ে কি মতামত তোর? ভূত নিয়ে মতামত তো আমার কাছে অন্য কিছু, কারণ আমি ভূতে প্রচণ্ড ভয় পাই। ভূত বলতে এমন নয় যে আমার চোখের সামনে এসে কেউ এরকম হাই করলে ভয় পেয়ে গেলে, এরকম নয়। বাট স্পিরিট, আত্মা, এটা আমি নয়, এটা সায়েন্সও মানে কোথাও একটা আছে। কারণ আমি তোকে বলছি, আমি তোকে খুব পুরনো ঘটনা, 2003-4 সালে, মানে আমি এটা রিয়েলাইজ করেছি, ফিল করেছি। আমি এই আমাদের পাঁচশাদওয়াড়ার ভেতর দিয়ে বোসপুকুরের রাস্তাটা যেটা যায়, আমি যাচ্ছি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, তখন তবলা বাজাতাম, প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। তো সেখানে কোনো একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমি ফিল করি যে আমার সত্ত্বে আর একজন প্রেজেন্ট আছে। কেউ নেই আমার সারাউন্ডে, কিন্তু কেউ নেই,
কিন্তু আমি কোথাও ফিল করি, কিন্তু আমার সঙ্গে কেউ আসছে যাচ্ছে, ইভেন বসে আছে, ফিল করছি। তাই আমি ফিল করি যে ভাই স্পিরিট আছে, আত্মা আছে, ভূত আছে, দুটোই বর্তমান, ভূত ভবিষ্যৎ দুটোই আছে। পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। আর থাকবে। পজিটিভ হচ্ছে আমাদের ভগবান, যে আমাদের অলওয়েজ পজিটিভ এনার্জি দিচ্ছে, আর ভূত হচ্ছে নেগেটিভ, যে আমাদের অলওয়েজ নেগেটিভ এনার্জি দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর যদি মানে তুই ক্রিকেট খেলতিস জানি, পছন্দের খেলা ক্রিকেট অবশ্যই। কিছু পছন্দের ক্রিকেটার বা কোনো বিশেষ ক্রিকেটের মুহূর্ত? ক্রিকেটার পছন্দের ক্রিকেটার বলতে তো প্রচুর আছে, কিন্তু আমরা কমন যেটা জানি, সৌরভ, আমাদের ইন্ডিয়া যদি বলি, সৌরভ, সচিন, দ্রাবিড়, লক্ষণ, মানে জেনুইন প্লেয়ার। এর মধ্যে প্লেয়ার হয়তো আমাদের ইন্ডিয়া টিমে খুব কম জনই আছে। আমাদের ইন্ডিয়ার বাইরে অস্ট্রেলিয়া রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, তারপরে মাথু হেডেন, ওয়েস্ট ইন্ডিজে অনেকে আছে, ব্রায়ান লারা। এইসব ক্রিকেটার ছাড়া যদি আমার কথা বলিস, আমার সাথে যারা খেলতো বা আমার সাথে যারা আমার সিনিয়র হোক, আমার খুব মানে কাছের প্লেয়ার, ইভেন এখন তার সাথে রিলেশনটা আছে, আমি তাকে খুব রিলেট করতাম এক সময়, মিস্টার অরিত্য চ্যাটার্জি, সবাইকে লুথার বলে চেনে, ঠিক আছে। দীপদা আছে, একটু আগে দেখা হয়েছিল আমার সাথে মাঠে, এই বাংলাদেশ মাঠে প্র্যাকটিস করা। মেঘাদা কি মানে এখানেই থাকে, মানে এরিয়ার মধ্যে থাকে। মেঘাদা, আমার আমার ব্যাচের আছে জ্যাকি, জ্যাকি, নয়ন। এক সময় খুব, আমি এটা নিয়ে ফেসবুকে আমি পোস্টও করেছিলাম, খুব ভালো লাগে যখন জ্যাকি, নয়ন এদের দেখি যে এরা একটা জায়গায় একটা একাডেমি করে এরা শেখাচ্ছে। একসময় তাদের সাথে একসাথে খেলেছি, ডিস্ট্রিক্ট হোক, স্কুল বেঙ্গল হোক, ময়দানে হোক, যা একসাথে খেলেছি। খুব ভালো লাগে যে ছেলে দুটো যে কাউকে শেখাচ্ছে, ইভেন একটা জায়গায় গিয়ে স্ট্যান্ড করে। জ্যাকি নট আউট ভালো প্লেয়ার, অলওয়েজ ভালো প্লেয়ার। তার সাথে আরও ভালো বন্ধু ছিল, আছে, এখনও আছে, বর্তমানেও থাকবে, ভবিষ্যতে থাকবে। চুনে আছে, প্রদীপ্ত আছে। এদের সাথে একটা 24 আওয়ার্সের মধ্যে 20 আওয়ার একসাথে কাটাতাম। এবার খেলার মুহূর্তে বলতে, যে একটা সময় তোর হচ্ছে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা আমার লাস্ট খেলা, আমার এখনও মনে আছে, যেহেতু আমি খুব কষ্ট পেয়েছিলাম। লাস্ট খেলা আমার 2012-র পরে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে একবারই খেললাম। তা ইউনিভার্সিটি খেলা, কলেজ ইউনিভার্সিটি খেলা, সেট টিম, চিনবি যাদের নাম বলতে চিনবি, প্রীতম, ফাস্ট বোলার প্রীতম, জেনুইন ভালো বোলার। নয়ন ছিল, শীল ছিল, অভিষেক, যে অভিষেক আমাদের সোনাপুর অভিষেক, সেট প্লেয়ার। ওইখানে আমি হ্যাটট্রিক করেছিলাম, প্রীতম আর আমি দুজনে হ্যাটট্রিক করেছিলাম। হ্যাটট্রিক করার পরে আমরা হেরে যাই, যদিও আমরা ফাইনালে উঠতে পারিনি, হেরে যাই। আর ওই মুহূর্তটা আমার কাছে সারা জীবনে থেকে যাবে, যে লাস্ট খেলার আগের দিন আমি আমার পারফরমেন্সটা দিয়ে গেছি। আমার তখন এই চোখটা তখন আমি দেখতে পেতাম না, মানে দেখতে পেতাম না বলতে খুব লাইট, আমি সানগ্লাস পরে করে খেলতাম। তা আছে এইগুলো না, এগুলো যত বলবো তত আবেগ হয়ে যাবে, ইমোশনাল হয়ে পড়বো। কারণ মানে চোখের জন্যই খেলাটা কন্টিনিউ করতে পারিস নি? চোখের জন্য করতে পারিনি, ফিজিক্যালিও কিছু প্রবলেম ছিল তখন আমার সবে সারছি, তো আমার ডান হাতে জোর ছিল না সেভাবে, বাঁ পায়ে জোরটা সেভাবে থাকতো না। মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে মরতে ফিরে এসেছিস। তা আজকে যদি অ্যাক্সিডেন্ট না হতো, হয়তো খেলার সাথে তো আমিও যুক্ত থাকতাম, হয়তো। এবার খুব আফসোস লাগে সেই সময়, অ্যাক্সিডেন্ট আগে সেই সময় আমি অভিষেকের কথা বলি ছোটো করে। অভিষেক আমাকে ব্যাটটাতে নিয়ে যায় কলকাতা ক্লাবে, ব্যাটটাতে নিয়ে গিয়ে ব্যাটটাতে আমাকে ট্রায়াল দেওয়ায়, ট্রেনিং করায়। অভিষেকের অবদানটা খুব ছিল আমার লাইফে। ও সেই সময় আমাকে অনেক সাপোর্ট করেছে, ব্যাটটাতে কলকাতায় নিয়ে গেছিলো। সে সময় ভালো পারফর্ম করছিলাম, এবার সেই সময় অ্যাক্সিডেন্টটা হলো, আর খেলা হলো না, ছেড়ে দিলাম। তারপরে তো এখন তো এই কম্পিউটার লাইফ নিয়ে পড়ে রয়েছে, জীবন জুড়ে চলছে। যদি সিনেমা দেখিস, সিনেমা দেখা হয়, মানে কিরকম সিনেমা দেখিস? তাও মানে রোজ দেখিস? না, রোজ দেখা সম্ভব হয় না। ওই কিছু মানে তোর কি বলবো, স্টোরিটা একটু ভালো হোক, মানে তোর হচ্ছে ড্রামাটিক হলে খুব ভালো হয়। তারপরে তোর ইমোশনাল যদি রয়েছে ছবির সাথে, যেমন রিসেন্টলি আমি একটা ছবি দেখলাম, এটা আমি ফেসবুকে পোস্টও করেছি, লক্ষ্য রাখলে দেখবি, একটা সাউথ ইন্ডিয়ান মুভি ক্রিকেট নিয়ে। তা যে ক্রিকেট খেলতো, ভালো প্লেয়ার, জেনুইন প্লেয়ার, তার হার্টের একটা প্রবলেম হয়, ডাক্তার তাকে খেলাতে বারণ করেছিল, কিন্তু সে কাউকে বলেনি। সে না বলে, সে বলেছে খেলা খেলবো না, ছেড়ে দিয়েছিল। ছেড়ে দেওয়ার পরে তারপরে ওর লাইফ নিয়ে, ওর বউকে নিয়ে, বউ একটা জায়গায় চাকরি করতো। তো কিন্তু একটা সময় বাচ্চা যখন বড় হলো, যখন ওর
দেখছে বাবা খেলতো, কিন্তু বাবা খেলে না, খেলা ছেড়ে দিয়েছে, কিছু করতে পারতো, একটা মেন্টালি স্ট্রেস হয়ে গেল যে আমি কিছু করতে পারতাম, কিছু করতে পারছি না, করছি না। তো ও জেদ হয়ে গেল, আমি মরি কি বাঁচি আমি খেলবো লাস্ট দিন অবধি। তারপরেও আবার কোচের কাছে যায়, আবার ও ডিস্ট্রিক্ট খেলে, কিন্তু ওইটা লাস্ট খেলা ছিল। ইভেন ওই খেলার পরে ওর ছেলে, মানে সিনেমাটা দেখাচ্ছে, ওর ছেলের স্টোরিটা বলছে। তো ওই খেলার পরে ওর যখন ইন্ডিয়া টিমে যখন নাম আসলো, তখন ওর বয়স অলরেডি পেরিয়ে গেছে, ইভেন ও মারা গেছে। তো ওই এরকম মুভি টুভি হলে আমার খুব ভালো লাগে। নাম কি সিনেমাটা? সিনেমাটার নামটা আমি ভুলে যাচ্ছি। জার্সি 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 জার্সি। আমার এইরকম মুভি হলে আমার দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগে। ঠান্ডাটা লেগে আছে একটু। আর গান নিয়ে না বললেই নয়, কারণ তুই, আমি জানি দীর্ঘদিন তবলা বাজিয়েছিস। আমাদের কদিন আগেও আমরা এখানে বসে গান গেয়েছি, চর্চার মধ্যে না থাকলেও বাট স্টিল আমরা করে গেছি। আগেও যেন নির্লজ্জের মতো হতো ব্যাপারটা, এখনো হয়। তো পছন্দের গান কিছু বা পছন্দের শিল্পী? পছন্দের গান বলতে দেখ, আমার ফোক সং খুব ভালো লাগে, আমার মন ছুঁয়ে যায়। হ্যাঁ, লোকসঙ্গীত। এছাড়াও আধুনিক কিছু গান আছে, আমরা মানে অস্বীকার করতে পারি না। লতা, কিশোর, মান্না, রফি, তোর আর.ডি. বর্মন, এদের তো অস্বীকার করতে পারি না। এদের সময় যারা যারা ছিল, তাদের সুর, তাদের করা গান আমরা 2024-এ এখনো পর্যন্ত শুনছি। তোর রফির বল, কিশোরের বল, যারই গান বল, সেই সময়কার ওল্ড ইজ গোল্ড। এখনকার দিনের এখন এই জেনারেশনে আমার কাছে, মানে আমার খুব ভালো লাগা আর ভালোবাসার মানুষ হচ্ছে অরিজিৎ সিং। তার গাওয়া গান, তার লাইফস্টাইল, সব কিছু আমার খুব রিলেট করে। তার মধ্যে অহংকার নেই, সে যেভাবে লাইফে লিড করে, তার গাওয়া গান আমার তো খুব ভালো লাগে। তার সাথে কিছুজন আছে, শ্রেয়া ঘোষাল, ভালো লাগে শ্রেয়া ঘোষালের গান শুনতে। শানের গান শুনতে ভালো লাগে, সোনুর গান, কিন্তু গান শুনতে সবার কাছে ভালো লাগে, কিন্তু রিলেট করবো আমি দু একজন, যেটা অরিজিৎ সিং। আগেকার তো আছে, আগেকার আমি কিশোরকে খুব, তোরা জানতিস স্কুল লাইফে কিশোরকে খুব রিলেট করতাম, কিশোরের গান করতাম, ওর ভয়েস নকল করে চেষ্টা করতাম গান করার। সেই সময় সে তোরা সবই জানি। এই হচ্ছে, আছে টুকটাক গান বাজনা তো করি তোদের সাথে। আর এবার একটু অন্যরকম প্রশ্ন। ধর আজ প্রায় তুই 33-34টা বসন্ত মোটামুটি দেখে নিয়েছি, 35টা বসন্ত দেখা হয়ে গেছে। তো এই 35টা বসন্তের মধ্যে যে মেমোরিজ তোর আছে, এই মেমোরিজটা তোর পুরো থাকলো, এবং তুই এমন একটা সুযোগ পেলি কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইমের থেকে লাইফটাকে আবার স্টার্ট করতে, যদি এই সুযোগ পাস, মানে ধর তোর আজ অবধি যে তোর মেমোরি, যে তোর নলেজ, সেই সব থাকবে, এগুলো কোথাও যাবে না। বাট ধর জীবনের কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে ধর তুই আবার শুরু করতে পারবি, মেমোরিজটা তোর থেকে যাবে। কোথা থেকে করবি, কেন করবি, একটু ভেবে বলিস, তাহলে জিনিসটা মন থেকে বেরোবে। দেখ, তুই যদি বলি যে শুরুটা বলতে প্রথম থেকে শুরু করা, মানে স্কুল লাইফের কথা বলছিস কি? না না, তোর যেখান থেকে ইচ্ছে। মানে ধর আমি একটা ছোট এক্সাম্পল দিই। ধর লাস্ট 3-4 বছর আগে আমার জীবনে খুব খারাপ কিছু একটা হয়েছে, তো সেই জিনিসটা আমি ধর ঠিক করতে পারবো, তো আমি 2020-21 থেকে আবার স্টার্ট করলাম, এক্সাম্পল দিচ্ছি, এরকম টাইপের। মানে সেটা তুই চাইলে স্কুল লাইফও করতে পারিস, কলেজে, তোর যেখানে ইচ্ছে, একটু ভেবে বল কোথা থেকে করবি। দেখ, আমাদের জীবনের সাথে, এটা আমার না, আমাদের কথাটা বলছে, আমাদের জীবনে যদি আমাকে যদি কেউ বলে যে সূর্য, তোকে এই শাটল টাইমটা দিলাম, তুই তোর ওই তুই যেটা বলি মেমোরিজগুলো থাকবে, কিন্তু তুই তোর জায়গাগুলোকে আবার প্রথম থেকে শুরু কর। প্রথম বলতে অনেক কিছু আছে, স্কুল লাইফ আছে, কলেজ লাইফ আছে, নর্মাল লাইফ আছে, পাড়া পড়শির আছে। আমি মনে করি যে আবার শুরুটা যদি আমাকে কেউ স্কুল লাইফ থেকে স্টার্ট করে, আমার কাছে খুব ভালো হবে। কারণ ওই লাইফটা প্রত্যেকটা ব্যক্তির জীবনে, সে যেই হোক, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটা ব্যক্তির জীবনে একটা অন্যরকমের লাইফ, অন্যরকমের লাইফ। আমি মনে করি কোনো বাউন্ডারি নেই, কোনো বাউন্ডারি নেই, সব রকমের ইচ্ছে পূরণ করা যায়, সব কিছু করা যায়, সব কিছু বলতে মানে ভালো সব কিছু করা যায়। তোর হচ্ছে অন্যরকম একটা লাইফ, মানে স্কুল লাইফটা কখনো আমার জীবন থেকে তো যাবে না, আমার কারণে কোনো ব্যক্তির জীবন থেকে যাবে না।
স্কুল লাইফে যদি আমাকে কেউ বলে স্কুল লাইফ থেকে তুমি স্টার্ট করো, আমি কোন ক্লাস থেকে করবি মোটামুটি? আরে কেজি 1-2 তো চাইবি না, এটা আমি ওই তো ধরে রাখ তোর মাধ্যমিকের পর থেকে, মানে যবে থেকে ডানাটা শুরু হয়েছে মাধ্যমিকের পর থেকে, কারণ মাধ্যমিকের পর থেকে এই জন্য বলছি, কারণ মাধ্যমিকের পর থেকে লাইফটা অন্যরকম এগোচ্ছে। 11-12 বন্ধু বান্ধব সাইকেলটা আরও বাড়লো, কোয়েড হলো, বিভিন্ন রকম বান্ধবের সাথে আলাপ হলো, পরিচয় হলো, তাদের তাদের এক্সপিরিয়েন্স আমাদের বললো, আমরা বললাম, তারা আমাদের দেখলো। ইভেন আমি তাকে দুটো কথা বলি, তুইও জানিস হয়তো অন্য স্কুলের মেয়েরা আমাদের স্কুলে ভর্তি হলো এবং তারা ভর্তি হয়ে ভাবছে যে কোন স্কুলে এসে ভর্তি হলাম, এখানে এই ছেলেটা কে ছেলে, এতটা ফেরোসাস লাইফ লিড করে, এতটা স্কুল টিচারদের সাথে এইভাবে কথা বলে, প্রতিবাদ করে, এই করে ওই করে, অন্যরকম ভাই। এটা মানে এখন ভাবলে হয়তো মনে করি, এখন মনে করি ছেলেকে সেখান থেকে দূরে রাখবো এসব, আর কিন্তু খুব খুব জেনুইন লাইফ আমার কাছে। ওর ছেলে তো যেই সেই জন্য যখনই আসে আমরা এটাই আলোচনা করি। আমার তো মানে ইমোশনাল জড়িয়ে আছে স্কুলের সাথে। স্কুলে ছোটবেলা থেকেই তো এখানে? আমি ক্লাস 1 to 12 একটাই স্কুল, রাজচক বিদ্যানিধি হাই স্কুল। আলাদা ইমোশনাল জড়িয়ে আছে। স্কুলের পাশে দিয়ে যখন যাই তখন স্কুলের দিকে একবার না একবার, আমার কারণ প্রত্যেকটা মানুষেরই হয়, কিন্তু আমার বেসিক্যালি হয় কারণ আমি পুরো 12টা বছর স্কুলে কাটিয়েছি। স্কুল লাইফ থেকে যদি কেউ শুরু করতে বলে আমি একবার, আরো বেশি মানে তারপরে ইউনিয়ন বলছিস 18 বছর তুই এমনি স্কুলে কাটিয়েছিস, এইচএস দিয়েছিস আমরা 18 বছর বয়সে, 3 বছর বাদ। ও হ্যাঁ ওইটা বছর বলতে ওইটা হ্যাঁ ক্লাস অনুযায়ী 12, কিন্তু বছর বলতে আমরা বছরটা কাটিয়েছি। আচ্ছা না ঠিক নিয়ে তোর হচ্ছে এই জিনিসগুলো আমাকে যদি কেউ বলে প্রথম থেকে শুরু করতে, ওখান থেকে স্টার্ট করবো ভাই, স্কুল লাইফ থেকে স্টার্ট করবো। আবার সেই আশা দাদুকে, আবার সেই বলা আমি 11-11:30 স্কুলে ঢুকবো, তুমি যেন আটকালে আমি গেট 1 টাকার শিখর দিয়ে গেট খুলে দেওয়া। আমার তো ফিক্সড টাইম ছিল 11:30 স্কুলে আসা, প্র্যাকটিস করে যাওয়ার সাথে দাদুকে বলে যাব যে ঠিক 11:20 ঢুকবো, গেটটা যেন খোলা থাকে। এই নিয়ে হেডমাস্টার মশাই অনেক আমাকে নিয়ে বলেছে, গার্জেন করেছে, গার্জেন নিয়ে এসেছে। এখন এগুলো খুব হাসির লাগে, মানে খুব মজার লাগে যে হ্যাঁ এই সময় একটা সময় এরকম ছিলাম, মনে করতো না তো যে যা বলছে করবো, বাট সেটা আমার কাছে খুব এক্সাইটেড ছিল যে এটাই তো লেগেছি। হ্যাঁ আমার কাছে এক্সাইটেড ছিল। আর মোটামুটি আমাদের আলোচনা অলমোস্ট শেষের দিকেই। ফুচকাবাজ নিয়ে যদি কিছু তোকে বলতে হয় কি বলবি? তুই তো আসিস অনেক দিনই। দেখ ফুচকাবাজকে নিয়ে যদি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে ফুচকাবাজের যারা ওনার দুজনেই আমার খুব কাছের বন্ধু, আশিস তার ওয়াইফ। ফুচকাবাজ যেখানে যখন আমাদের দোকানটা যখন তৈরি হয়, আশিসের ওয়াইফ মানে তুই আর তোর ওয়াইফ যখন তৈরি করলি, প্রথমে খুব ভালো লাগলো যে কাছের একজন মানুষ সেখানে করেছে। এরপরেরটা যদি বলি, কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আমার কাছে বেস্ট লাগে। কারণ আমি প্রতিদিন আমার কমন আছে যে প্রতিদিন সন্ধ্যাবেলা করে আসবো, দিতে হাতে চা খাবো, চাটা যখন খাই মনে হয় বাড়িতেই চাটা খাচ্ছি। অনেকে আছে না দোকানের চা বাড়ির চা ডিফারেন্স পায়, আমি পাই না। খাবারও খুব ভালো, আমি খাবার খেয়েওছি, সেটা তুই জানিস, আমার বউও খেয়েছে, ওয়াইফও খেয়েছে, আমি নিয়েও গেছি অনেকবার। খাবার কোয়ালিটিও অন্তত খুব ভালো। বাড়ি অ্যাকচুয়ালি ভালো বলতে এটা কেন বলছি, কারণ হচ্ছে ঘরোয়া খাবার একটা আলাদা টেস্ট হয়। সবাই কিন্তু ঘরোয়া খাবারটা দোকানে বা রেস্টুরেন্টে করতে পারে না, যেটা আমি তোর দোকানে পাই। আমি সন্ধ্যাবেলা চা খাই, বিভিন্ন রকম খাবার খাই, সেদিন ফুচকা খেয়ে গেলাম। এই যে জিনিসগুলোকে এটা আমি ফুচকাবাজের মধ্যে পেয়েছি। আরও রিলেট করে কেন, কারণ তুই আমার বন্ধু হোস, সম্পর্কে ভাইপো হোস, আরও রিলেট করে বেশি। এটাই বজায় রাখ, ভগবানের আশীর্বাদ তোদের উপরে আছে, এটা বজায় রাখ। আমি মনে করি ফুচকাবাজ আরও এগোবে। তোর আমাদের লাস্ট প্রশ্ন, আবারও চাচ্ছি 35টা বসন্ত দেখেছিস, বিভিন্ন রকম ফিল্ডে তুই যুক্ত ছিলিস, বিভিন্ন রকম মানুষের সাথে মিশেছিস, সে মানে খুব ভালো থেকে শুরু করে খুব খারাপও, তো আমি জানি সেসব। তো স্টিল কোথাও তো কিছু উপলব্ধি হয়েছে
যেই উপলব্ধিটা তুই নেক্সট জেনারেশনকে বলে যেতে চাস, মানে জ্ঞানী বলতে পারিস, যেটা তুই মানে তোর পরের জেনারেশনকে বলবি। স্ট্রাগেল স্ট্রাগেল মানেটা আগে বুঝতাম না, শুনতাম যে স্ট্রাগেল করে আজকে লাইফে সাকসেস হয়েছে, এই হয়েছে ওই হয়েছে। স্ট্রাগেলটাকে ভেতর থেকে নিয়ে চলেছি। স্ট্রাগলের মধ্যে সবার প্রথমে একটা কথা বলি, যে রাস্তা দিয়ে সূর্য একটা সময় প্রায় ধরে রাখ 5-6 কিলোমিটার 7 কিলোমিটার হেঁটে যেত, আজকে সে রাস্তা দিয়ে সূর্য 2 চাকা নিয়ে আরাম করে যায়। স্ট্রাগেলটা ভেতর থেকে জিয়েছি। একটা জিনিস আমি বলবো যে স্ট্রাগেল করার সময় যদি আমার মনের মধ্যে থাকে যে আমি স্ট্রাগেলটাকে ভেতর থেকে নিয়ে আমি লাইফে, কারণ একটা জিনিস জানি তো, স্ট্রাগলের পরে সাকসেস হয়, সাকসেসের পরে কোনো স্ট্রাগল হয় না। তা আমি স্ট্রাগলটা যখন করবো, স্ট্রাগল করার সময় তোকে দাঁতে দাঁত যাবে করতে হবে। আমি মেঝেতে শুয়েছি, আমার তোর আমি দেখ, এইটা হচ্ছে স্ট্রাগলটা কখন করেছি, যখন আমি আমার বাবা মার ছত্রছায়া থেকে বেরিয়ে গেছি। যতদিন বাবা মা ছত্রছায়া থাকবো, আমরা সবাই কথা বলছি, ইনক্লুডেড সবাই, তখন আমরা স্ট্রাগলটা বুঝবো না। স্ট্রাগলটা যখন বলবো যে যখন বাবা মা ছত্রছায়া থেকে বেরিয়ে যাব, বাবা মা ছত্রছায়া যখন বেরিয়ে গেলাম, তখন বুঝলাম স্ট্রাগলটা কি। সে স্ট্রাগলটা করার সময় মেঝেতে শোয়া, একটা ছোট ফ্যান নিয়ে গরমের মধ্যে থাকা, একবেলা খেলে একবেলা না খাওয়া। আমি 16 ঘন্টা 17 ঘন্টা ডিউটি করতাম, নাইট ডিউটি করে একটা জায়গায় গিয়ে কোনো রকমের খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে যাওয়া। এই যুদ্ধটার সময় যেন কে যেন পিছু পানা হয়ে যায়, ওই আর পারছি না, না কিছু হবে না, না কিছু করতে পারবো না, ওইটা যেন না ভাবে, সে যুদ্ধটাকে যেন, ওই হিন্দিতে বলে না, জি লে ভাই, উসকো তুই জি কে তুই আগে বাড়, তখন কিন্তু সাকসেসটা আসবে। স্ট্রাগলটাকে নিয়ে চললে তবে কিন্তু সাকসেসটা আসবে। একটা সময় গেছে তোর হচ্ছে, আমি বেরিয়েছি কাজ করতে, পকেটে 50 টাকা 100 টাকা আছে, খাবো কি আর গাড়ি ভাড়াটা দেবো কি, সেইটাকে চেঞ্জেস হওয়াতে অবদানটা তোকে আগেই বললাম, অনেকের অবদান আছে, কিন্তু ওই স্ট্রাগলটা যে করছি সেটা তো আবার নিজেই তো করছি। আমি একটা সময় গেছে, জ্বর হয়েছে, মানে ওষুধ নিজেই খাচ্ছি, খাবার নিজে তৈরি করছি, নিজেই খাচ্ছি। আজকের ভাবি যে যারা আজকের বললি না জ্ঞানটা অনেকেই মনে করবে, কারণ হচ্ছে সেটা যারা রিয়েলাইজ করবে তারা এটা জ্ঞান মনে করবে না। স্ট্রাগলটা কিন্তু স্ট্রাগল মানে হচ্ছে তোর একদম তোকে নিচ থেকে উপরে ওঠা। স্ট্রাগল মানে নয় যে 19 আর 20, স্ট্রাগল মানে হচ্ছে নিচ থেকে উপরে ওঠা। তাই তুই যখন নিচে থাকবি তখন তোকে স্ট্রাগলটা তোকে নিচেই করতে হবে। তুই কখনো যখন যদি চিন্তা করিস যে আমি মাটির ঘরে আছি, এদিকে আমি 5 স্টার হোটেলের মধ্যে লাইফটা লিড করব, হবে না। তোকে লাইফটা লিড করতে গেলে তোকে ওই মাটির ঘর থেকে তোকে আস্তে আস্তে ধীরে ধীরে তোকে উঠতে হবে। প্রথমে তোকে 2 পায়ে হাঁটতে হবে। প্রথমে আমাকে আগে হামাগুড়ি দিতাম, তারপরে আস্তে আস্তে আমাদের কোমর জোর হয়েছে, তারপরে আমরা হেঁটেছি। এটা কিন্তু একটা পার্ট অফ লাইফ স্টেপ, প্রত্যেকটা মানুষের জীবনে আছে। যারা এই স্ট্রাগলটাকে ভেতরে নিয়ে, মানে ভেতর থেকে নিয়ে জীবনে ওটা পার্ট অফ লাইফ মনে করে যদি এগোয়, তারা লাইফে সাকসেস। তুই আছিস, আমি আছি, আমরা তোর মতো অনেকেই আছে। না, আমি সাকসেস পাইনি এখন। দেখ, সাকসেসের বিভিন্ন রকম ডেফিনেশন আছে, তোকে আমি পরে বলবো, তোকে আমি অফলাইন হবে। মানে সাকসেস মানুষের কাছে, মানে এক একজনের কাছে এক এক রকম ভাবে ডিফাইন করে। ওই বললাম ডেফিনেশন তোকে পরে বলবো অফলাইনে। এবারে সেটাই বলছি যে সেইটা আমার কাছে কিন্তু সাকসেস মানে আমি এমন নয় যে আমি অট্টালিকা তৈরি করে নিয়েছি, কিন্তু আমার কাছে সাকসেসটা এটাই যে আমি সেখান থেকে উঠে এসেছি। আমি কিন্তু সেখান থেকে আজ উঠে এসে আমার ওয়াইফকে, আমার ছেলেকে ভালো একটা লাইফ লিড করার সুযোগ করে দিচ্ছি, নিজেও করছি, আস্তে আস্তে করার চেষ্টাও করছি, থেমে নেই। এখনো স্ট্রাগল, লাইফটাই হচ্ছে আমাদের স্ট্রাগল। এই স্ট্রাগলটাকে নিয়ে চলতে হবে। আর অনেকে বলে না দুঃখ আছে, কষ্ট সুখ চলে আসবে। আরে ভাই, দুঃখ আছে বলেই সুখ আছে। দুঃখ না থাকলে সুখের মজাটা বোঝা যাবে না। সুখটা হচ্ছে তোর হচ্ছে সীমিত। দুঃখটা মানুষের ভেতরেই থাকে।
স্ট্রাগলটা আমাদের ভেতরেই আছে, এই হচ্ছে আমার কথা। এটা যদি অনেকে জ্ঞান মনে করে জ্ঞান, আর যদি মানে আমার মত, না আমি তো বলেছি তোকে জ্ঞানটা দিতে, নেক্সট জেনারেশনকে জ্ঞান দিচ্ছি, একটা সিনিয়র দাদা তুই জ্ঞান দিতেই পারিস বাচ্চাদের, ঠিক এবার যে যেরকম ভাবে নেবে। বাট তো এই ছিল আমাদের আজকের 6th এপিসোডের পডকাস্ট আমার কাকা ওরফে বড়ির সাথে। তো আবারও চলে আসছি খুব শীঘ্রই অন্য কারোর সাথে, ততক্ষণ